রুম থেকে বের হতেই দেখলাম পাশের রুমে মীরা জায়নামাজে বসে আছে। মীরাকে দেখে মনে হচ্ছে মোনাজাত ধরে আছে। মাঝে মাঝে ফুঁপিয়ে কান্নার আওয়াজ আসছে রুম থেকে। আমি আর একটু কাছে যেতেই শুনলাম মীরা মোনাজাতে বলছে, হে আল্লাহ, আমার পরম করুণাময় আল্লাহ, তোমার দরবারে দুটি হাত তুলেছি। আল্লাহ, শুনেছি মাঝরাতে নাকি তুমি প্রথম আসমানে এসে বান্দাদের ফরিয়াদ শোনো। আচ্ছা আল্লাহ, আমি এতিম বলে কি আমার ফরিয়াদ শুনবে না? জানো আল্লাহ, দুনিয়াতে মানুষ কষ্ট পেলে মা বাবাকে বলে, তুমি তো আমার মা বাবাকেও উঠিয়ে নিয়েছ। তুমি ছাড়া যে আসমানের উপরে জমিনের নিচে আমার আর কেউ নেই। হে আল্লাহ, শুনতে পাচ্ছ কি আমার কথা? দুনিয়াতে সন্তান কান্না করে দিলে মা দৌড়ে আসে, সন্তানকে কুলে তুলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বলে, কি হয়েছে আমার লক্ষ্মী সোনা, কাঁদে না। হে আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়েদের চেয়ে লাখ কোটি গুণ তোমার বান্দাদের বেশি ভালোবাসো। তুমি তো সব দেখো। হে মাবুদ, আমার স্বামী আজ অন্যর বুকে শুয়ে আছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ, আমার মা বাবাকে তুমি তোমার কাছে নিয়ে নিলে, আমায় কেন রেখেছ? আমাকে কষ্ট দিতে তোমার যদিও এত ভালো লাগে, তাহলে দাও আরও কষ্ট। আল্লাহ, আমি জেরা আর সইতে পারছি না। একজন পতিতা নারীও তার স্বামীর ভাগ অন্য কাউকে দেবে না, আর আমি এতটাই অভাগী জন্ম নেওয়ার পর না পেলাম মা বাবার ভালোবাসা, না পেলাম স্বামীর ভালোবাসা। আজ আমার স্বামী আমাকে বের করে দিয়ে অন্য মেয়ের সাথে রাত্রি যাপন করছে। হে আল্লাহ, আর কত কাঁদব? কত কাঁদলে তোমার রহমতের সাগরে টান লাগবে? আর কত অশ্রু বিসর্জন দিলে তোমার আরশ কুরসি কেঁপে উঠবে? কত কাঁদলে তোমার রহমত আর রহিম নামের দয়ার সাগর টান লাগবে? তুমি না বলেছ ইতিমদের অভিভাবক তুমি? তুমি না বলেছ যার কেউ নেই তার তুমি আছো? আল্লাহ, ইতিম মানুষের চোখের পানি তোমার দেখতে কি খুব বেশি ভালো লাগে? আর যে আমি পারছি না। হে রহিম রহমান, আমার আল্লাহ, আমার স্বামীকে আমার করে দাও। আমার স্বামীকে তোমার জান্নাতে নিয়ে একসাথে থাকতে চাই। ও আমার আল্লাহ, তোমার ইতিম গুনাহগার বান্দে কাঁদে, তুমি দেখো না গো আল্লাহ, কষ্ট দিবে দাও, আরও দাও। আমার স্বামীকে আলাদা করে দিও না, আমার বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিও না। হে আল্লাহ, আমার স্বামী আমাকে এত মারে, এত কষ্ট দেয়, তুমি তো দেখেছ। আমাকে 3বার থাপ্পড় দিয়েছে, 3বারই আমার ঠোঁট কেটে গেছে, রক্ত বাইর হয়ে গেছে। ও আমার আল্লাহ, তুমি আমার স্বামীর ওপর গজব দিও না। আল্লাহ, আমি খুশি আছি, তবুও তুমি রাগ করো না। আমাকে মেরেছে আল্লাহ, তোমায় কিন্তু মারিনি। আল্লাহ, আমি কিন্তু খুশি আছি, তুমি রাগ করো না। আমার স্বামীকে তুমি হেদায়েত দাও। আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দাও, গজব দিও না। আমার স্বামীর বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করো আল্লাহ। তোমার ইতিম গুনাহগার বান্দি এই ফরিয়াদ রেখে তোমার দরবার থেকে হাত নামাচ্ছে। আল্লাহুম্মা আমিন। এদিকে দরজার ওপাশ থেকে মীরার মোনাজাত শুনে নিজের অজান্তে চোখের পানি এসে গেল। পিছনের দিকে তাকিয়ে দেখি সাথী দাঁড়িয়ে আছে। কাব্য, তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি। এই, তুমি কাঁদছো কেন? কথাটা বলে সাথীও কান্না করে দিয়ে বলল, কাব্য, কখনো আমায় ছেড়ে যাবে না তো? আমি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম তোমায় নিয়ে। তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও, তাহলে ফল কাটা ছুরি নিয়ে বলছি, এটা আমি আমার গলায় চালিয়ে দেব। তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমাকে খুন করে আমার লাশের ওপর দিয়ে যাবে। এদিকে সাথী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি শত অনুচ্ছা সত্ত্বেও সাথীকে বহু দূরে আবদ্ধ করে নিলাম। সাথী কান্না করতে করতে শার্ট ভিজিয়ে ফেলেছে। তারপর সাথীকে ছাড়িয়ে বললাম, ভয় পেও না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে আমার মাথা ছুঁয়ে প্রমিস করো আমাকে ছেড়ে যাবে না। সাথীর কথা শুনে আমার হাতটা কাঁপছে, আমার চোখে বারবার পিচ্চিটার মায়াবী চেহারাটা ভেসে উঠছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসতে লাগলো। কি করব কিছু বুঝতে পারছি না। জীবনটা এমন কেন? জীবনে কখনো 1000 বছর বেঁচে থাকার ইচ্ছা জাগে,
আবার কখনো এক মুহূর্তের জন্যও নয়। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ওই কাব্য, তুমি আমার মাথা ছুঁয়ে প্রমিস করবে না, কখনো আমায় ছেড়ে যাবে না? প্লিজ প্রমিস করো। তোমাকে হারালে সত্যি আমি যে বাঁচব না, মরে যাব সত্যি। প্লিজ প্রমিস করো, নয়তো ছুরিটা গলায় চালিয়ে দেব। প্লিজ এভাবে বলবে না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটা অংশ। এই যে তোমার মাথা ছুঁয়ে প্রমিস করছি, জীবনে কখনো কোনো দিন তোমায় ছেড়ে যাব না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটি অংশ। প্লিজ মরার কথা বলবে না আর। আমি কাকে নিয়ে বাঁচব? আচ্ছা কাব্য, তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? কী বলবে বলো। আমার একটা পাপ্পি দেবে? আচ্ছা কাছে এসো। কাছে আসার পর কথা শুনেই সাথী এতটা কাছে এসে পড়ল যে সাথীর নিঃশ্বাস আমার মুখে পড়েছে। আমার ইচ্ছে করছে না, তবুও নিজের অজান্তেই সাথীর কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। এদিকে সাথী আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আর কিছু মনে নেই, তবে কে যেন দরজাটা চাপিয়ে দিল। হঠাৎ বিছানাটা কাঁপছে। চোখ খুলতেই দেখি ফোন এসেছে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখি হিটলারের ফোন। আমি ভয়ে ভয়ে ফোন তুলতেই ওপাশ থেকে বলতে লাগলো, কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরার কোনো নাম নেই। কটা বাজে এখন, ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি এসে গেট খুলে দিয়ে যা। হে আল্লাহ, কাম সারছে। সাথী এখনও আমার বুকেই শুয়ে আছে। এত সকালে বাসায় সাথীকে দেখলে আমাকে কুরবানি করবে। মাথা কাজ করছে না। এই সাথী আর কত ঘুমাবে? এবার ওঠো। বাবু, আর একটু ঘুমায়। উঠবা তুমি? তাড়াতাড়ি ওঠো। তারপর সাথী চোখ কুচলিয়ে কুচলিয়ে উঠে বলল, কি হয়েছে? বাবা এসেছে, বাহিরে দাঁড়িয়ে আছে, কুরবানি করবে আজ আমাদের। আমি বললাম, এখন কি হবে? সাথী একটু ভয় পেয়ে যায়। যা হবার হবে, বুক থেকে সরো, শাড়িটা পরে নাও। তারপর সাথী শাড়িটা ঠিক করে রুমের বাইরে এলো। আমি ভয়ে ভয়ে বাসায় গেট খুলতেই বাবা বলল, গেট খুলতে এত সময় লাগে? আর ওই মেয়ে এখানে কেন এসেছে এত সকালে? আমি ঠিক কি বলবো ভেবে পাচ্ছি না, খুব ভয় হচ্ছে। পাশ থেকে তখন হঠাৎ মীরা বলতে লাগলো, বাবা, সাথী আমার বান্ধবী, এদিক দিয়েই যাচ্ছিল, আর আমাকে ফোন দিয়ে আমি আসতে বলি। বাসায় আসার পর দেখি কাব্য আর সাথী পূর্ব পরিচিত। মীরা, ও আচ্ছা সাথীমা, তুমি কিছু মনে করো না। কাব্যর বাবা এমনি সব কিছু সন্দেহের চোখে দেখে, আমি কিছু মনে করিনি। আমার আজ তারা আছে, এখন তাহলে উঠি, অন্যদিন আবার আসব। সাথী কথাটা বলে চলে গেল। সাথী চলে গেল, মীরাকে ছোট্ট করে একটা ধন্যবাদ দিলাম। মীরা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। এদিকে মীরার কলেজের ক্লাস শুরু হয়ে গেছে। এতদিন কাজে ব্যস্ত এবং নতুন বউ ছিল, তাই যাওয়া হয়নি। তারপর আব্বু মীরাকে কলেজে দিয়ে আসতে বলল। বাবার কথা মতো মীরাকে কলেজে নিয়ে যাওয়ার জন্য বের হলেই সাথী ফোন দিয়ে জিজ্ঞাসা করলো। এরকম গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কাব্য বাবু, কোথায় তুমি? এই তো, আব্বু মীরাকে কলেজে নিয়ে যেতে বলল, তাই দিয়ে আসতে বের হলাম। আচ্ছা, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, মীরাকে গাড়ি দিয়ে কলেজে পাঠিয়ে দাও। আমি সাথীর কথা মতো তাই করলাম। তারপর দুপুরে বসে আছি, তখন হঠাৎ মীরার নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে অপরিচিত কণ্ঠে কেউ একজন বলল, এক্সকিউজ মি, ফোনটা যার তিনি দুর্ঘটনায় মারা গেছে। লাস্ট ডায়ালে আপনার নাম্বারটা ছিল, এজন্য আপনাকে কল দিলাম। প্লিজ, মেয়েটি যদি আপনার পরিচিত হয়ে থাকে তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে আসুন। কথাটা শুনে কিছুক্ষণের জন্য আমি পাথর হয়ে গিয়েছিলাম। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। সাথে সাথেই হসপিটালে গিয়ে দেখি লাশের মাথাটা কেমন যেন থেতলে গেছে, নাক দিয়ে রক্ত বের হয়ে গেছে, মুখটা অনেক মায়াবী লাগছে। আজ কেন জানি আমার বুকটা ফেটে কান্না আসছে। কিন্তু কেন? আজ তো আমার সুখের দিন, আমার পথের কাটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে কেন এত কষ্ট হচ্ছে? মনে হচ্ছে
প্রাণটা দেহ থেকে বের হয়ে যাচ্ছে। হে আল্লাহ, ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্ত্রীকে খুন করে ফেললাম। তার কিছুক্ষণ পর বাবা মা আসলো, তারাও কাঁদছে। বাবা সবচেয়ে বেশি কাঁদছে। তারপর মীরাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হলো। আজ মীরার দাফন। আমি মীরার লাশটা কাঁধে নিয়েছি। মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। দূরে সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাথীও আজ কাঁদছে। আকাশ বাতাস আজ কাঁদছে মনে হচ্ছে। তারপর মীরাকে দাফন করে কিছুক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে থেকে চলে আসলাম। তারপর সাথী আমাকে নির্জনে ডেকে নিয়ে অনেক কান্না করলো, ক্ষমাও চাইল। সরাসরি আমার পায়ে পড়ে বলতে লাগলো, কাব্য, আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করে ফেললাম। আমি সাথীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, তুমি কিছু অন্যায় করনি, যদিও বা করে থাকো সব তোমার ভালোবাসাকে পাওয়ার জন্য। তারপর সাথী চলে গেল। আমার মনে হচ্ছে মীরার ছায়া মনে হয় প্রতিনিয়ত আমার পাশে ঘুরে। কেমন যেন উদাসীন উদাসীন লাগছে। আজকে ভাবলাম সাথীর কাছে যাই, এভাবে আর পারছি না। আজ রাতটা সাথীর সাথে থাকবো। সাথীকে ফোন দিয়ে পেলাম না, এজন্য সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি দরজা খোলা। আমি সরাসরি সাথীর রুমে চলে গেলাম। হঠাৎ সাথীর রুমের কাছে যেতেই দরজার ভেতর থেকে পুরুষ কণ্ঠের আওয়াজ শুনলাম। আমি ভেতরে কি হচ্ছে তা দেখার জন্য জানালার পর্দা সরিয়ে রুমের ভেতরে তাকাতেই চমকে উঠলাম। মা, এটা কি হচ্ছে? সাথী আর তার ভাই রথ কেয়ার ব্যস্ত। তারপর হঠাৎ সাথী আর সাথীর ভাই যা বলল তা শোনার জন্য আমি একেবারেই উপস্থিত ছিলাম। তাদের কথোপকথন, বাবু কতদিন ধরে আদর করো না, প্লিজ আর একটু কাছে এসো। ওম্মা, আমার বাবুটা কি হট। সজীব যাকে সাথী ভাই হিসেবে চিনতাম, ইস, আমার বুঝি লজ্জা করে না। ওমা, তাই বুঝি, কথাই লজ্জা করে না। কথাটা বলে সজীব সাথীকে কিস করতে লাগলো আর বলতে লাগলো, বাসর রাতে কে আগে জড়িয়ে ধরেছিল? আর আমরা তো স্বামী স্ত্রী। আর স্বামী স্ত্রীর মাঝে কিসের লজ্জা? পৃথিবীর সবাই জানে আমরা ভাই বোন। তবে আমরা দুজন ছাড়া, কথাটা বলে সাথীর ঠোঁট জোড়ায় সাথে সজীবের ঠোঁট জোড়া আবারও মিলিয়ে দিল। এদিকে এসব দৃশ্য দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। যার জন্য আমার নিষ্পাপ বউকে হারালাম। মন চাইছে কানলাগিনীকে খুন করে খুন। মীরার মুখটা এখন বারবার চোখের সামনে ভেসে উঠছে। ওগো শুনছো, আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার পথে। আমাদের পথের কাটা মীরাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। মেয়েটা কাব্যকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার অভিনয়ের কাছে সব ভালোবাসা চাপা পড়ে গেছে। আমার বউটা অভিনয়ে অ্যাওয়ার্ড পাবে। তুমি একদম পারফেক্ট অভিনয় করছো। আর সবচেয়ে রেলগাড়ির নিচে চাপা পড়ে মারার প্ল্যানের সাথে সাথে অভিনয়টা একদম সুপারহিট হয়েছিল। দেখতে হবে না বউটা কার। এখন শেষ একটা কাজ হচ্ছে, আমার জন্য পাগল কাব্যকে বিয়ে করে কৌশলে তার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমার বাবুটাকে নিয়ে আমেরিকা চলে যাওয়া। আর তা এ মাসেই পূরণ হবে। হাসতে হাসতে কথাগুলো বলল সাথী। এদিকে কথাগুলো শুনে আমার বুকটা চিনচিনে ব্যথা করছে। মন চাচ্ছে দুটাকে খুন করি। এদের জন্য আমার স্ত্রী মীরা আজ পরপারে, কিন্তু না, এদেরকে এভাবে মারলে ফেঁসে যাব। তাই কৌশলে আমার স্ত্রীর হত্যার প্রতিশোধ নিতে হবে। আজ বাইক চালাচ্ছি আর মীরার কথা ভাবছি। মনে হচ্ছে মীরা আমার পাশে বসে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসছে। বাড়িতে এসেই বাবাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো কান্না করে দিলাম। খুব কষ্ট হচ্ছে আমার। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি সব কিছু ঠিক করে দেবেন। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করলেই পিচ্চিটাকে দেখতে পাই। খাইতে গেলেও মনে হয় কে যেন বলে, তুমি খাবে না? তুমি না খেলে আমিও খাবো না। আমি পারছি না এভাবে আর থাকতে। তারপর হঠাৎ ক্রিং ক্রিং করে ফোনটা বাজছে। ফোনের দিকে চেয়ে দেখি কানলাগিনীটার ফোন দিয়েছে। শত অনিচ্ছাও সত্ত্বেও ফোনটা ধরলাম। ওপাশ থেকে
আমার বাবুটা কেমন আছে। আমার বাবুটাকে বড্ড বেশি মিস করছি। বাবুটা একটু আমার সাথে দেখা করবে কি পার্কে? আমার যে বুকটা চিনচিনে ব্যথা করছে। ওম্মা, এতগুলা। আর অল্প দিন পরেই আমার বাবুটাকে আপন করে পাবো। প্লিজ এসে পড়ো পার্কে। আমি কিছু না বলেই কানলাগিনীটার ফোনটা কেটে পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে চুপচাপ পাশে দাঁড়িয়ে আছি। কানলাগিনীটার নীল শাড়ি পরেছে, নোংরা শাড়িটাকে ঢেকে রাখছে। নীল পোশাকের আড়ালে যদি কেউ নোংরা মনের কার্যকলাপ দেখতে পারত, মনে হয় কেউ থুতু পর্যন্ত দিত না। এ শরীরে কি হলো বাবু? তোমার পছন্দের শাড়ি পরেছি, কেমন লাগছে বলবে না তো? কি বলবো? আচ্ছা বাদ দাও, আমার পথের কাঁটা তো নেই। চলো না বিয়ে করে নেই। তোমাকে ছাড়া রাতগুলো আমার নির্ঘুম কাটে। তুমি যে আমার সম্পদ। খুব ইচ্ছে তোমাকে আপন করে নেওয়া। আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করবে না? আমি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। আর সহ্য হচ্ছে না। এই, তুই আমাকে ভালোবাসিস, তাহলে সজীবকে? কাব্য, কি বলছো এসব? সজীব তো আমার ভাইয়া। চোখের পানি ফেলে দিয়ে কথাটা বলল সাথী। এমন চেহারা দেখে যে কেউ কানলাগিনীটার মায়ায় পড়ে যাবে, কিন্তু আমি নই। ছি, তোর লজ্জা করে না নিজের স্বামীকে ভাই বলতে, স্বামীকে ভাই বানাতে? আমি সেদিন তোর বাসায় গিয়ে সব দেখেছি আর শুনেছি। তোদের দুটোকে আমি নিজের হাতে খুন করে আমার ফুলের মতো নিষ্পাপ স্ত্রীর প্রতিশোধ নেব। হা হা। তার আগে দেখ এই ভিডিওটা। তুই যদি সাথীকে বিয়ে না করিস, তাহলে বলবো তুই সাথীকে বিয়ের প্রলোভ দেখিয়ে তার সর্বনাশ করেছিস। আর সাথী এখন অন্তঃসত্ত্বা। তাই বুঝে শুনে নে কি করবি এখন। কথাগুলো শুনে পিছন দিকে তাকাতেই দেখি সজীব মোবাইল ফোনে সাথীর আর আমার হোটেল রুমের ভিডিও এবং বাসার ভিডিও তুলে রেখেছে। এসব দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেললাম। বাবু, খুব রাগ করছো? এমন হাজারো ভিডিও আছে। আচ্ছা বাবু, রাগ করো না। আগামী সপ্তাহে আমাদের বিয়ে। তুমি কাজী অফিসে চলে এসো, নয়তো থানাতে পাঠাবো বাসর করতে। ওদের কথা শুনে আমি আর কিছু বলতে পারলাম না। এসব আমার পাপের ফল। তাই এখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে মীরার ছবিটাকে বুকে নিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা টেলিভিশনে অন করতেই আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।